উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। আসাম মেঘালয়ের ঢল অব্যাহত থাকলে ৪৮ ঘন্টার মধ্যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে বন্যার পূর্বাভাস। ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে নদী ভাঙন। ভোলায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাং। প্রকাশ্যে ছুরির আঘাত, অস্ত্রের মহড়া এবং নির্যাতনের ভিডিও ছড়িয়ে তৈরি করছে আতঙ্ক। দৌরাত্ম্য ঠেকাতে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রশাসনের। বিলুপ্ত ছিটমহল এখন বদলে যাওয়া জনপদের নাম। উন্নয়নের ছোঁয়ায় অবরুদ্ধ এলাকা থেকে রূপ নিয়েছে শহরে, মিলছে সব নাগরিক সেবা, সমৃদ্ধ হচ্ছে কৃষি অর্থনীতি। রান্নার গ্যাস না পেয়ে সাভারে অনেকেই ছুটছেন হোটেলে। বেড়েছে খরচ আর ভোগান্তি, মিলছে না পাম্পেও। ক্ষুব্ধ এলাকাবাসীর তিতাসকে আলটিমেটাম। সিরিয়ালে অনেক বাস লাগে, তো বাসে ৫-৬ হাজার টাকার গ্যাস যায়। পরবর্তীতে ছোট গাড়ি গেলে গ্যাস পায় না। বিল দিমু, গ্যাস পাবো না। ১ বছর ধরে ৩ বছর ধরে এরকম। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। আসাম মেঘালয়ে ঢল অব্যাহত থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বা আকস্মিক বন্যার শঙ্কা জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। কয়েকদিনের ভারী বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে ভেড়েছে পানি, দেখা দিয়েছে ভাঙনও। তলিয়ে গেছে বসতঘর, কৃষি জমিসহ গাছপালা। তবে বৃষ্টি এবং উজানের ঢল কমায় নেত্রকোনায় কমেছে নদীর পানি। শেরপুরে পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। ঠাকুরগাঁও থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন নাহিদ রেজা, নেত্রকোনায় আছেন রিফাত আহমেদ রাসেল এবং শেরপুর থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। শুরুতে আমরা ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি জানতে চাই। নাহিদ, নদী পারে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? রতন, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ঠাকুরগাঁও পৌর শহরের ডিসিপাড়া এলাকা বলা হয়। আমার পিছনেই একজন নদী পাড়ের বাসিন্দা রয়েছেন, এর পাশাপাশি আরো কয়েকজন রয়েছেন। তার নাম শামসুল। আমরা যদি তার গল্পটাই যদি আপনাকে একটু বলি, যে আমার হাতের বাম পাশে কিন্তু ঠিক তার ৩টি বাসা ছিল, এবং তার ৩টি বাসায় কিন্তু নদীর পানি বেড়ে যাওয়ার কারণে এই ৩টি ঘরই কিন্তু তলিয়ে গেছে, এবং একটি ঘর এখানে রয়েছে যেটা একাংশ রয়েছে, বাকি সব পুরো অংশটি কিন্তু এই ৩টি ঘরের সঙ্গে ভেসে যাওয়ার কারণে কিন্তু অনেকটাই ভোগান্তিতে রয়েছে। তিনি একজন রিক্সা চালক, দিনমজুর রিক্সা চালক হয়েও কিন্তু এখানে তার কষ্টের টাকা দিয়ে উপার্জন দিয়ে যে ঘরগুলো করেছেন সবগুলোই ভেসে গেছে। এই গল্পটি শুধু একা এই শামসুল হকের না, এই এলাকায় নদী পারাপাড়া এলাকায় আমরা এখানকার প্রায় ১২ থেকে ১৩টির মতো পরিবারকে লক্ষ্য করেছি যারা এই নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে এবং কি টানা বৃষ্টির ফলে যে নদী পানি বৃদ্ধি পেয়েছে, তাদের এই বৃদ্ধি পাওয়ার কারণে যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে তলিয়ে গেছে। যদিও আজকে এখন পর্যন্ত সকালে আমরা লক্ষ্য করেছিলাম নদীর পানি কিছুটা কমেছে। কিছুক্ষণ আগেও আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে টাঙ্গন নদীর পানি যেহেতু গতকালকে বৃষ্টিপাত হয়নি এবং কি আজকেও খুব একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করিনি, সেক্ষেত্রে ২.৫৭ মিটার পানি কিন্তু এখানে অনেকটাই কমেছে, যার ফলে কিন্তু কিছুটা নদীর পানি কমার কারণে এখানে আমরা লক্ষ্য করছি নদীর পানি কমেছে। যদিও নদীর পানি কমেছে, তারপরে যাদের এখানে ক্ষতি হয়েছে, তারা এই নদী পারাপাড়া এলাকার যেসব মানুষরা রয়েছেন তাদের যে ক্ষতি হয়েছিল তারা কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন। কেন তাদের দুশ্চিন্তা রয়েছে? যেহেতু তাদের এই ঘর বাড়ি থেকে যেসব আসবাবপত্র ছিল সেগুলো প্রতিটি কিন্তু এখানে ভেসে গেছে, যার কারণে তাদের উপার্জনের যেসব জিনিস ছিল, ঘরের আসবাবপত্র থেকে শুরু করে যেসব মূল্যবান জিনিসগুলো সবগুলোই ভেসে যাওয়ার কারণে তারা অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন। কোথায় থাকবেন, কি করবেন, এই নিয়ে অনেকটাই তারা চিন্তার মধ্যে রয়েছেন, ভোগান্তিতে রয়েছেন যে কি করবেন, কি উপায় হলে তারা আসলে এখানে পুনরায় তারা এখানে থাকতে পারবেন। তবে আপনার আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম যাদের এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেটি বলছেন যে সরকারিভাবে যদি তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় সেক্ষেত্রে তারা অনেকটাই উপকৃত হবেন। কেননা তারা এখানে যারা বসবাস রয়েছেন নদীপাড়া এলাকায় তারা অনেকেই দিনমজুর রয়েছেন, যার কারণে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন। অপরদিকে আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলছেন যে নদীপাড়া এলাকায় যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রাথমিকভাবে শুকনো খাবার অর্থাৎ চাল ডাল এসব দেওয়া হয়েছে। পরবর্তী তাদের তালিকা করা হচ্ছে, এবং এই তালিকার মাধ্যমে যদি যারা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে সরকারি সহযোগিতা দেওয়ার একটা তারা চিন্তা ভাবনা করছেন। তারা সহযোগিতা সর্বোচ্চ পাশে থাকবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রওশন, এই ছিল ঠাকুরগাঁও থেকে আমাদের।
দর্শক, আমরা এতক্ষণ ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি জানছিলাম, এবার একটু নেত্রকোনার পরিস্থিতি জানতে চাই। রিফাত, নেত্রকোনায় তো বৃষ্টি এবং উজানের ঢল কমে যাওয়া, আসলে নদীর পানিও কমতে শুরু করেছে। পূর্বাভাস আবহাওয়া অফিস কি বলছে? বন্যা হওয়ার কোনো পূর্বাভাস দিয়েছে কিনা তারা? রোশন, গতকালকের কথাই যদি বলি, গতকাল সকালেও কিন্তু আমরা দেখেছি যে জেলার যে পাহাড়ি নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে সোমেশ্বরী, কংস, মহাদেও, নেতাই, এই নদীগুলোর পানি কিন্তু আকস্মিকভাবে বাড়তে শুরু করেছে। কারণ সবগুলো নদী হচ্ছে পাহাড়ি নদী। এই নদীর মূল প্রবাহটাই আসে ভারত থেকে। ভারতের মেঘালয়ে ভারী বর্ষণ হলে এই নদ নদীগুলোতে পানি বাড়তে শুরু করে। আবার একইভাবে কিন্তু দেখা যায় যে 1 ঘন্টার মধ্যেই কিন্তু নদীগুলো আবার পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। গতকাল দুপুরের পর থেকে নতুন করে ভারী কোনো বৃষ্টিপাত না হওয়ার ফলে কিন্তু নেত্রকোনার যে নদ নদীগুলো রয়েছে সবগুলো নদী কিন্তু এখন স্বাভাবিক হতে শুরু করেছে। এখন পর্যন্ত জেলার একটি মাত্র নদী, যেটি উবদাখালী নদী, আছে সকাল 9টা পর্যন্ত উবদাখালী নদী গত 24 ঘন্টায় প্রায় 5 সেন্টিমিটার কমে কিন্তু বিপদসীমার মাত্র 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সোমেশ্বরী নদীর পানিও কিন্তু মোটামুটি অনেক নিচে নেমে গেছে। মূলত প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেমনটা জানতে পেরেছি যে বৃষ্টি কমে যাওয়ার ফলে কিন্তু নদীগুলো স্বাভাবিক হয়েছে। এছাড়াও কলবাকান্দার, খারনৈ, নাজিরপুর এই অঞ্চলগুলোতে গতকাল আকস্মিক যে পাহাড়ি ঢল হয়েছিল তার ফলে কিন্তু আংশিক কিছু ক্ষতি হয়েছে, কিছু বাড়িঘর এবং রাস্তার কিন্তু ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও দুর্গাপুরের উপজেলার মধ্যে গাউকান্দিয়া এবং কাকেরগড়া, যেহেতু এই দুইটি এলাকায় নিম্ন এলাকায়, এই এলাকায় কিন্তু কিছু পানি প্রবেশ করলেও এখন পর্যন্ত বন্যা কিংবা পাহাড়ি ঢলের কোনো সংখ্যা কিন্তু দেখা যায়নি। যেহেতু আবহাওয়া অফিস থেকে একটি পূর্বাভাস রয়েছে যে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত, সেই কথা মাথায় রেখে কিন্তু প্রশাসন ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন এবং নদী তীরবর্তী যারা রয়েছে তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন। তা বলা যায় যে এখন পর্যন্ত যেহেতু বৃষ্টির পানি নামেনি, যার ফলে কিন্তু নদীগুলো শান্ত রয়েছে। পাশাপাশি স্থানীয়রা যেমনটা বলছেন যে তারা প্রতিবারই বর্ষায় কিন্তু আসলে এই নদী ভাঙন কিংবা পানি জলবদ্ধতা নিয়ে কিন্তু তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে। এইগুলো আগে থেকে আসলে নির্ণয় না করার ফলে কিন্তু ক্ষতির পরিমাণও বেড়ে যায়। যার ফলে শুরু থেকেই যদি পূর্বাভাস দিয়ে এই অঞ্চলগুলো নিয়ন্ত্রণ রাখা যায়, তার ফলে কিন্তু ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনা যেতে পারে। তা বলা যায় যে নেত্রকোনার নদ নদীগুলোর পানি কমে যাওয়ার ফলে কিন্তু এখন পর্যন্ত বন্যা কিংবা পাহাড়ি ঢলে কিন্তু সংখ্যা নেই। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ রৌশন। সৌরভ, শেরপুরের চেল্লাখালী নদীর পানি তো গতকাল বিপদসীমার উপর দিয়ে বইছিল, আজ কি অবস্থা দেখছেন? আর বন্যার ক্ষয়ক্ষতিও তো আসলে প্রকাশ হতে শুরু করেছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ রোশন, গতকালকে আমরা দেখেছি যে ভারী বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা উজানের যে ঢল, সেই ঢলের কারণে কিন্তু গতকালকে আমরা সকাল পর্যন্ত দেখেছিলাম শেরপুরে চেল্লাখালী নদীর পানি বিপদসীমা 324 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এবং গত 24 ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টিপাত এবং উজানের পানি কমতে শুরু করায় আমরা আজকে সকাল পর্যন্ত যে তথ্য পেয়েছি পানি উন্নয়ন বোর্ড থেকে, যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 66 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সকাল থেকে আমরা এখানে নালিতাবাড়ি বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখেছি। এখন পর্যন্ত কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হচ্ছে এবং পানি কমতে শুরু করায় কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে কিন্তু স্থানীয়রা অনেকটাই শঙ্কামুক্ত হয়েছেন। তবে এখানে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে প্রত্যেক বছরই কিন্তু তারা এই আকস্মিক বন্যা এবং দীর্ঘমেয়াদী বন্যার সম্মুখীন হন। তারা বলছেন যে বিভিন্ন সময় তারা দেখেছেন যে নদীর যে তীরবর্তী স্থানে যে সকল বাঁধ ভেঙে যায়, সেখানে কিন্তু দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ বা অন্যান্য স্থায়ী একটা সমাধান কিন্তু পানি উন্নয়ন বোর্ড বললেও কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সুফল তারা পাননি। তারা বলছেন যে বিশেষ করে যে খরস্রোতা নদীগুলো রয়েছে, সেরপরে ভোগাই, সোমেশ্বরী, তারপর হচ্ছে কংস, এদিকে হচ্ছে চেলাখালী নদী, নালিতাবাড়িতে, তারা বলছেন যে এই প্রত্যেকটি নদীরই কিন্তু পানি আমরা দেখেছি যে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এই নদীর যে নাব্যতা সংকট, সেটি হচ্ছে অন্যতম কারণ। স্থানীয়রা বলছেন যে এই যে পানি প্রত্যেক বছরই পানি আসার পর তাদের কাঁচা ঘরবাড়ি ধ্বংস হয়, তাদের আবাদি জমি নষ্ট হয়, সবজি নষ্ট হয়। বিশেষ করে তারা বলছেন যে দীর্ঘমেয়াদী এই ভোগান্তির ফলে কিন্তু তারা এখন পর্যন্ত তারা কোনো যে স্থানীয়ভাবে যে এই অসুবিধাগুলি সমাধান করার যে বিষয়গুলি, সেগুলো কিন্তু তারা এখন পর্যন্ত পাননি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে শেরপুরে 4 থেকে 5টি খরস্রোতা নদী রয়েছে। এই প্রত্যেক বর্ষা মৌসুমে কিন্তু এই নদীগুলো ভাঙন কবলিত হয় এবং এখানে তীরবর্তী মানুষ কিন্তু অনেকটাই কষ্ট ভোগ করে। তারা বলছেন যে এই জুনে একটি বরাদ্দ চেয়ে তারা ঢাকায় মন্ত্রণালয়ে একটি পত্র প্রেরণ করছেন। যদি একটা বরাদ্দ পাওয়া যায় তাহলে হয়তো এই নদী তীরবর্তী মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে এবং এখানে একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে। তবে এখন পর্যন্ত যেহেতু পানি কমতে শুরু করছে এবং বৃষ্টিপাত সকাল থেকে আমরা দেখছি একদম গুড়ি হালকা করে বৃষ্টি হচ্ছে, তবে বন্যা পরিস্থিতির যে সংখ্যা ছিল সেটি কিন্তু অনেকটাই কমে আসছে।
তবে এখন পর্যন্ত আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং নালিতাবাড়ী উপজেলা প্রশাসন বলছে যে এখানে যে কয়েকটি বাড়িতে পানি প্রবেশ করেছিল এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে যারা পানিবন্দী পরিবার হয়েছিল তাদের চাল সহ শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং বিশেষ করে আগামী দিনে যেন কোনো প্রকার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ পাওয়া যাবে এবং স্থায়ী যে সমাধান সেটি কিন্তু জেলা প্রশাসন থেকে আমাদেরকে বলছেন। তো সব মিলে বলা চলে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পানি কমতে শুরু করছে এবং দুর্ভোগ অনেকটাই কমে আসছে। তো এই ছিল রোশন আমার কাছে শেরপুরের এই বন্যা পরিস্থিতি নালিতাবাড়ী থেকে সর্বশেষ চিত্র। দর্শক, নদীর পানি কমতে শুরু করেছে সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে উজানের ঢল এবং বৃষ্টিপাতে বগুড়ায় যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। এদিকে ভারী বর্ষণে গত 7 দিন ধরে সিরাজগঞ্জেও বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। এতে জেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার সারিয়াকান্দির যমুনার তীর থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান এবং সিরাজগঞ্জের যমুনার নদীর পাড়ে আছেন রিফাত রহমান। শুরুতেই মাজিদ, আপনার কাছে জানতে চাই, যমুনার পানি বৃদ্ধিতে কোনো লোকালয় এবং কৃষিজমি প্লাবিত হয়েছে কিনা, পরিস্থিতি কেমন দেখছেন? এখানে আজকে যদি আমি পানির রিডিংটা বলি, সেটি হলো এখানে 11 সেন্টিমিটার পানি কিন্তু 24 ঘন্টায় বেড়েছে। আর যদি গাইবান্ধা বলি, সেখানে পানি বেড়েছে 3 সেন্টিমিটার। তো এইভাবে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখানে এখন পর্যন্ত বন্যার আশঙ্কাটা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। তারা বলছেন যে এর কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখানে বন্যার আশঙ্কা তারা এখনো দেখছেন না। কারণটা হলো বগুড়া থেকে ভাটি অঞ্চলে সেখানে প্রায় 100 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ পানি যদি উত্তর থেকে আসে তার সেই পানিগুলো কিন্তু নিম্নে চলে যাবে, ফলে এখানে বন্যা আশঙ্কা তারা দেখছে না। তারা বলছেন কিছু নিম্নাঞ্চল যে জলাবদ্ধতা রয়েছে সেখানে ফসল এবং কিছু নদী ভাঙ্গন রয়েছে বগুড়া অঞ্চলে। এখানে কৃষি বিভাগ যেটি বলছে, এখানে তাদের 100 হেক্টর জমিতে পাট এবং আউশ ধানের ক্ষতি হয়েছে এবং 200 হেক্টর জমির এখানে ভাঙ্গনে নষ্ট হয়ে গেছে 200 হেক্টর জমিতে, এটা বলছে। আর আবহাওয়া বিভাগ যেটা বলছে যে বগুড়া এই অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আশঙ্কা কিন্তু এখানে নাই। সেক্ষেত্রে সামনের দিনে বন্যায় আসবে এমন কথা বলা যাচ্ছে না। তবে নিম্নাঞ্চল এখানে যে জলাবদ্ধতা সেটা কিন্তু রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড স্পষ্টভাবে কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে তারা সতর্ক অবস্থায় রয়েছেন, তবে বন্যাটা এখনো তারা দেখছে না। আর এই ক্ষেত্রে যেটি এখানকার স্থানীয় জনগণ যেটি বলছেন সেটি হলো তাদের যে নিম্নাঞ্চলে পানি রয়েছে, যে খানটিতে আমি রয়েছি সেটি হলো সারিয়াকান্দির যে চন্দনবাইশা এলাকা, সেই এলাকাতে কিন্তু কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। সে পানির জলাবদ্ধতার কারণে কিন্তু তারা পার হচ্ছে নৌকা করে, কিন্তু তারা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। তবে এখানে বন্যা হতে হয়তো আরও বিপদসীমা অতিক্রম করতে 46 সেন্টিমিটার পানি আরও বৃদ্ধি পেতে হবে বগুড়া এই এলাকায়। আর গাইবান্ধা এলাকায় কিন্তু 45 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেতে হবে, তাহলে হয়তো বন্যার আশঙ্কাটা তারা যেটি পানি উন্নয়ন বোর্ড যেটি করে সেটি কিন্তু ধরা যাবে। তবে এখানকার এখনও যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু এখানে আতঙ্কিত হওয়ার কিছু নয় এবং এখানে জনগণ তারা সতর্ক রয়েছে। কিন্তু বন্যা এখানে তারা যে বন্যার যে আশঙ্কাটা সেটা তারা করছে না এবং আতঙ্কও এখানে নেই। এখানে কিছু জমির ফসল এখানে নষ্ট হয়েছে, কিছু ভাঙ্গন রয়েছে বগুড়া আর সারিয়াকান্দি এবং ধুনট এলাকায়। সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এবং যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিকটা কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। আর সরকারও এই দিকটা নজর রাখছে, জেলা প্রশাসন তারা কিন্তু খোঁজখবর রাখছেন, এখানে উপজেলা প্রশাসন তারাও কিন্তু সবসময় নজরদারি করছে যাতে কোনো ক্ষয়ক্ষতি জনগণের যেন এবার না হয় সেই দিকটা তারা কিন্তু লক্ষ্য রাখছে। তো এই ছিল রোশন আমার কাছে বগুড়ার যে পানি বৃদ্ধির তার সর্বশেষ তথ্য। রিফাত, আপনি তো সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে রয়েছেন, সেখানকার পানি বৃদ্ধির কি অবস্থা দেখছেন এবং নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে যদি বন্যা আতঙ্ক যে তৈরি হয়েছে সে নিয়ে স্থানীয়রা কি বলছেন? রওশন, মাঝে যেটি বলছিলেন যে আসলে উজানের যে ঢল, সেই ঢলটা কিন্তু সিরাজগঞ্জে আসছে, যে কারণে সিরাজগঞ্জে কিন্তু গত 7 দিন যাবতীয় আমরা দেখছি যে যমুনা নদীর পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং গত 7 দিনে সিরাজগঞ্জে প্রায় 100 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং গত 24 ঘন্টায়ও কিন্তু সেটি অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় 9 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এই সিরাজগঞ্জ পয়েন্টে। অর্থাৎ পানি কিন্তু প্রতিদিনই এই সিরাজগঞ্জ পয়েন্টে পানি বাড়ছে। তবে আসলে
আসলে স্বস্তির খবর হলো যে এখন পর্যন্ত এই যমুনা নদীর পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করেনি। এখনো প্রায় 61 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু এই পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার, যে কারণে আসলে যারা প্রশাসনের কর্তারা রয়েছে তারা কিন্তু আসলে মনে করছেন যে পানি আসলে বৃদ্ধি অব্যাহত থাকলেও আসলে বন্যার কিন্তু তারা শঙ্কা দেখছেন না। তবে আসলে যেগুলো নদী তীরবর্তী মানুষ রয়েছে, বিশেষ করে সিরাজগঞ্জ চরাঞ্চল বেষ্টিত একটি এলাকা, সিরাজগঞ্জের প্রায় 40টির বেশি ইউনিয়ন কিন্তু চরাঞ্চলে অবস্থিত, এবং এই যে ইউনিয়নগুলো রয়েছে এই ইউনিয়নের যারা মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা বন্যা আতঙ্ক ইতিমধ্যে তৈরি হয়েছে। তার কারণ যে এই যে পানি বৃদ্ধি পাচ্ছে, এতে করে যে ফসলি জমিগুলো রয়েছে সেই ফসলি জমিগুলো কিন্তু অনেকটাই পানির নিচে তলিয়ে গেছে, এবং পাশাপাশি যেগুলো নিম্নাঞ্চলের অর্থাৎ বাঁধের তীরবর্তী যেগুলো এলাকা রয়েছে সেগুলো এলাকায়ও কিন্তু ইতিমধ্যেই পানি প্রবেশ করেছে। তবে আসলে সবচেয়ে সংখ্যার যেটি বিষয় হলো যে পানি বিপদসীমার নিচে থাকলে এই এলাকাগুলোতে ভাঙনের তীব্রতা বাড়ে। অর্থাৎ সিরাজগঞ্জের যে নদী তীরবর্তী যে 4টি উপজেলা রয়েছে এই উপজেলার প্রায় অনেক এলাকায় কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে গত কয়েকদিনে সিরাজগঞ্জের সদর উপজেলার কাওয়াখোলা রয়েছে, পাঁচিল রয়েছে, এছাড়াও চোহালি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে কিন্তু ভাঙনের তীব্রতা কয়েকদিন যাবতই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে আসলে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন পর্যন্ত তারা ভাঙনের তেমন কোনো আসলে প্রতিকার দিতে পারেনি, কারণ এগুলো চরাঞ্চলে অবস্থিত, শুধু বালুর বস্তা ফেলে এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া বাঁধগুলো যাতে ভাঙনের সৃষ্টি না হয় সে ব্যবস্থা কিন্তু তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে 31টি ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ বন্যার জন্য চিহ্নিত করে কিন্তু তারা ইতিমধ্যেই তারা প্রস্তুতি গ্রহণ করেছে। তো রওশন, সিরাজগঞ্জের এই পানি বৃদ্ধি নিয়ে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সবশেষ। যমুনা নদীর পানি বৃদ্ধির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে টানা বৃষ্টি আর উজানের ঢলে গতকাল তিস্তার পানি কিছুটা বাড়লেও রাত থেকে আবার কমতে শুরু করেছে। সকাল 9টা পর্যন্ত পানি প্রবাহিত হয়েছে বিপদসীমার 22 সেন্টিমিটার নিচ দিয়ে। তবে পানি কমলেও তলিয়ে গেছে চরে থাকা ফসল। সেখানকার আরও খবর জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, তিস্তার পানি তো কমতে শুরু করেছে, তবে আশপাশের চরে তলিয়ে থাকা ফসলের ক্ষয়ক্ষতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, তিস্তাকে বলা হয় উত্তরের নদ নদীর মা, অর্থাৎ তিস্তারে যদি পানি বাড়ে তাহলে এখানকার শাখা নদীগুলোতেও পানি বৃদ্ধি পায় এবং খালগুলোতে আসলে জলের টইটুম্বর হয়। এবারও তার ব্যত্যয় ঘটেনি। বর্ষা মৌসুমে তিস্তায় যে অথই জল, সেই জলের প্রভাব পড়েছে শাখা নদীগুলোতে এবং তলিয়ে গেছে তিস্তার চরে থাকা ফসল। জানিয়ে রাখি, তিস্তা নদী যেহেতু 5টি জেলাকে স্পর্শ করেছে, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা এবং কুড়িগ্রাম, রংপুর বিভাগের এই 5 জেলাকে স্পর্শ করে যে তিস্তা নদী বয়ে গিয়েছে, সেখানে 95,000 হেক্টর চর কৃষি জমি রয়েছে, যেখানে মূলত এই চর জমিগুলো একসময় মানুষের বসত ভিটা ছিল, ভিটামাটি ছিল কিংবা কৃষি জমি ছিল। সেগুলো নদীগর্ভে বিলীন হবার পরে যখন শুষ্ক মৌসুমে চর জেগে ওঠে তখন মানুষ সেই জমিগুলো তাদের পৈতৃক সূত্রে পাওয়ার যে সীমানা, সেই সীমানা ধরে তারা সেই জমিগুলো চাষাবাদ করে থাকেন। তিস্তার চরে বিপুল পরিমাণে ভুট্টা, মিষ্টি কুমড়া, আলু, পাট সহ ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ধানের চাষ হয়ে থাকে। তবে এবার যে উজানের ঢল, সেই জলের তোড়ে সেটি আসলে ভেসে গিয়েছে এবং মানুষ ব্যাপকভাবে সেই কৃষি জমির যে আবাদ তার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই মুহূর্তে আমরা যেটিতে আছি এটি মূলত যমুনেশ্বরী নদী, যেটি জানাচ্ছিলাম যে তিস্তায় পানি বাড়লে আশেপাশের শাখা নদীগুলোতে পানি বাড়ে। এটি হলো সেই নদীগুলোর একটি, তিস্তার একটি শাখা নদী। সেই শাখা নদীতে এখন দেখতে পাচ্ছেন নদীর আসলে যে তীর, সেই তীর ছাপিয়ে নদী তীরবর্তী উপরের যে কৃষি জমি সেগুলো আসলে জলে নিমজ্জিত আছে এবং জমিতে থাকার যে পাট ক্ষেত সেটি খানিকটা ডুবে গিয়েছে। আজকে সকালের যে পরিস্থিতি সেখানে হলো যে 6টা পর্যন্ত তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল এবং 9টা নাগাদ সেটি আরও 7 সেন্টিমিটার কমে 3 ঘন্টায় 7 সেন্টিমিটার কমে বিপদসীমার 22 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তার পানি কমলেও নিম্নাঞ্চল যেগুলো আছে, কুড়িগ্রাম, লালমনিরহাটের নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলগুলোতে ভাঙন পরিস্থিতি দেখা দিতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে রংপুরের যে অংশ তিস্তা নদীর, পীরগাছা, কাউনি এবং রংপুর, সেখানে 20টি ভাঙন প্রবণ পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টগুলো পানি উন্নয়ন বোর্ড শুষ্ক মৌসুমে সংস্কার করেছে। তবে পানির চাপ কমলে সেখানে ভাঙনের পরিস্থিতি তৈরি হয়। তিস্তা নদী ভাঙতে ভাঙতে কোথাও 2 কিলোমিটার, কোথাও 8 কিলোমিটার চড়া হয়েছে। এই ভাঙন পরিস্থিতি রোধ করা গেলে তিস্তার যে দুঃখ সেটি আসলে লাঘব হবে। এই ছিল এই মুহূর্তে রওশন তিস্তার পানি বৃদ্ধি এবং কমার সবশেষ খবর। রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। ভোলায় দিন দিনই ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং। তুচ্ছ ঘটনা থেকে শুরু করে প্রেমের বিরোধ, আধিপত্য বিস্তার, এমনকি চাঁদাবাজি, সবকিছুতেই জড়িয়ে পড়ছে কিশোররা। প্রকাশ্যেই ছুরির আঘাত, দেশীয় অস্ত্রের মহড়া আর নির্যাতনের ভিডিও ছড়িয়ে আতঙ্ক তৈরি করছে এসব গ্রুপ। সবশেষ এক কলেজ ছাত্রকে প্রকাশ্যেই ছুরি আঘাতে হত্যার ঘটনায় জনমনে বেড়েছে উদ্বেগ। অঙ্কুর রায়ের ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন।
ভোলার লালমোহন পৌরসভায় দিন দুপুরে এক কিশোরের এলোপাথারি ছুরিকাঘাতে গুরুতর আহত হন কলেজ শিক্ষার্থী ইব্রাহিম খলিল নয়ন। তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হন আরও 2 যুবক আরমান ও আশরাফ। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমার ছেলে যে মৃত্যু হয়েছে এই খুনির ফাঁসি চাই আমি, এবং আমার মতো যেন কোনো বাবা এরকম সন্তান আর না হারায়। আমরা চাই না কোনো ঘরে এরকম সন্ত্রাস তৈরি হোক। সরকার এর সুষ্ঠু ব্যবস্থা নিক, এর সঠিক বিচার করুক। পুলিশ বলছে এক ছাত্রীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্কুল ছাত্র আব্দুল্লাহ আল মানিক ও কলেজ ছাত্র আশরাফের মধ্যে। সেই বিরোধের জেরে শেষ পর্যন্ত প্রকাশ্য ছুরিকাঘাতে প্রাণ হারায় কলেজ ছাত্র নয়ন। হত্যাকাণ্ডের সাথে যে জড়িত যে আসামি সে আপনার 164 যথা হচ্ছে সে বিচারকের কাছে তার দোষ স্বীকার করে যে দোষ স্বীকারমূলক যে জবানবন্দি সেটা প্রদান করেছে। তদন্ত পরবর্তীতে আমাদের যে পুলিশ রিপোর্ট আমরা যথাসময়ে যত শীঘ্র সম্ভব আমরা পুলিশ রিপোর্ট দাখিলের মাধ্যমে আপনার আইনি শাসন যেন বজায় থাকে সেটাতে আমরা সচেষ্ট আছি। বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। তজুমুদ্দিনের দুলাল বাহিনী নামের কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ রয়েছে। সম্প্রতি চাঁদা না দেওয়ায় এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা, এক বৃদ্ধ ও এক গৃহবধূকে জুতার মালা পরিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সদর উপজেলার দক্ষিণ দিগলদি ইউনিয়নের শুভ ও রোহান বাহিনীর নামের কিশোর গ্যাং ছাড়াও চরপেশন, বুরহানুদ্দিন, দৌলত খান ও মনপুরাতেও সক্রিয় রয়েছে একাধিক কিশোর গ্যাং। আধিপত্য বিস্তার, মারামারি, অস্ত্রের মহড়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তির প্রদর্শন এসব গ্রুপের নিত্যদিনের চিত্র। যারা এসব কাজে জড়িত থাকে তাদের যদি পানিশমেন্ট না হয় তাহলে তো তারা আরও সাহস পাবে, ভবিষ্যতে আরও এসব ঘটনা ঘটানোর দিকে নজর দিবে। এজন্য প্রশাসনের তো উচিত সর্বদিকেই বিশেষভাবে নজর দেওয়া। আমরা যারা অভিভাবক আছে আমাদের সচেতনতা দরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনীরও সচেতনতা দরকার আছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি আমাদের পাশাপাশি থাকে, আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকে, তাহলে এই জাতীয় কিশোর গ্যাং বলতে কোনো শব্দ থাকে না। আমাদের নিজের গায়ে পড়ে তখনই একমাত্র এগিয়ে আসি, যখন অন্যের গায়ে পড়ে তখন আমরা এড়িয়ে চলি। এই মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা যদি কিশোর গ্যাংয়ের এই উপদ্রব বন্ধ করতে না পারি তাহলে আগামীতে আমরা যে কি একটা অশনি সংকেত সমাজকে দিচ্ছি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। পারিবারিক নজরদারির অভাব, সামাজিক অবক্ষয়, মাদক, প্রযুক্তির অপব্যবহার এবং রাজনৈতিক ছত্রছায়া কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার অন্যতম কারণ। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের কথা বলছেন পুলিশ সুপার। যারা এই সকল কাজের সাথে যারা জড়িত আছে আমাদেরকে যখনই তথ্য পাচ্ছি আমরা বিশেষ অভিযান পরিচালনা করতেছি। আর আমরা যেটা চাচ্ছি যে আমাদের কমিউনিটিগুলো আমাদেরকে হেল্প করুক, যে কমিউনিটিগুলো এভাবে হেল্প করুক যারা অপরাধের সাথে জড়ায় যাচ্ছে। দিন দিন বিস্তৃত হচ্ছে কিশোর গ্যাংয়ের নেটওয়ার্ক। তুচ্ছ বিরোধ থেকে প্রকাশ্যে হত্যাকাণ্ড, সবই এখন উদ্বেগের কারণ। একসময় যারা ছিল স্কুল কলেজের শিক্ষার্থী তাদেরই কেউ কেউ এখন জড়িয়ে পড়ছে সংঘবদ্ধ অপরাধে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। ইমতিয়াজুর রহমান, এখন, ভোলা। আজ সিলেটে হামের উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 105 জনে। সেখানকার আরও খবর জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, সিলেটে হামের মৃত্যুর সংখ্যার হারটা কেমন দেখছেন? এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রওশন, দেখুন, আমি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আছি এবং আপনি যেমনটি প্রথমে প্রশ্ন করেছেন সেটি উত্তর যদি দিতে চাই, সেটি এক কথায় যদি বলি ভয়ঙ্কর। সিলেটে আসলে এই মুহূর্তে হাম রোগীদের যে পরিস্থিতি সেটি কিন্তু দিন দিন উৎকণ্ঠা ছড়াচ্ছে। আমি যদি গত 4 দিনের চিত্র অর্থাৎ 96 ঘন্টার চিত্রটি আপনাকে বলি, সেক্ষেত্রে কিন্তু বেশ আশঙ্কাজনক চিত্র রয়েছে সিলেটে। অর্থাৎ গত 96 ঘন্টায় কিন্তু 9টি শিশুর প্রাণ চলে গেছে এই হাম এবং হামের উপসর্গ নিয়ে, এবং যাদের
প্রত্যেকের বয়স কিন্তু 1 থেকে 2 বছরের মধ্যে, এবং বেশিরভাগ শিশু কিন্তু আমরা দেখেছি যে 1 বছরের মধ্যেই তারা মারা যাচ্ছেন। এবং আমি যদি এই মাসের চিত্রটি বলি, অর্থাৎ চলতি যে জুলাই মাস চলছে, এই কয়েকদিনে কিন্তু অন্তত 22টি শিশুর প্রাণ চলে গেছে হাম এবং আমের উপসর্গ নিয়ে। এবং এ পর্যন্ত যদি বলি এই বছরের চিত্র, এই বছর কিন্তু 105 জন শিশু এ পর্যন্ত মারা গেছেন এই হামে। অর্থাৎ মৃত্যুর মিছিল যদি বলি সেটি কিন্তু খুব একটা বেশি বলা হবে না। এবং যেমনটি আমরা দেখছি আসলে প্রতিনিয়তই কিন্তু শিশুদেরকে নিয়ে এখানে সবাই আসছেন, এবং প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত এই হামের কারণে। এবং স্বাস্থ্য বিভাগ থেকে আমরা যেমনটি দেখছি যে আসলে তাদের কাছে কোনো প্রকার তথ্যই আসলে সেভাবে পাওয়া যাচ্ছে না যে আসলে কী কারণে এত মৃত্যুহার বেড়েছে, সেই প্রশ্নের সদুত্তর কিন্তু এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি। এবং সিলেটের যে এই মৃত্যুহার গত 4 দিনের, যেমনটি আমি বলছিলাম যে 9টি শিশুর মৃত্যু, এই উচ্চ মৃত্যুহার কিন্তু ঠেকানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটি আসলে কতটা করা হয় সেটি কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি গত 24 ঘন্টার চিত্র, গত 24 ঘন্টায় কিন্তু এই রোগের উপসর্গ নিয়ে আরও 51 জন রোগী ভর্তি হয়েছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে। এবং আমরা এখন যেখানে রয়েছি সেই সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এখানে 100টি বেডের বিপরীতে 105 জন কিন্তু এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। এবং শিশুদের পাশাপাশি অ্যাডাল্টরাও কিন্তু, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা, তারাও কিন্তু এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে সিলেট যদি আমরা বলি যে এটি একটা রেড জোন হয়ে দাঁড়িয়েছে, সেটি খুব একটা যে ভুল বলা হবে তেমনটি কিন্তু নয়। এই মুহূর্তে আমরা দেখছি চিত্রটি আসলে দিন দিন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ হামের পরিস্থিতি। হাম পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গেল সপ্তাহে টানা বর্ষণ আর বন্যার অজুহাতে দাম বেড়েছে কেজিতে 5 থেকে 60 টাকা পর্যন্ত। এনে বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, কি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে? এই যে 5 থেকে 60 টাকা যে বেড়েছে, সেটা কি আসলে পাইকারি বাজারে বেড়েছে নাকি খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে? পার্থক্য কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, যে 5 থেকে 60 টাকা বেড়েছে সেটি মূলত পাইকারি বাজারে বেড়েছে। পাইকারি বাজারে বর্তমানে আজকে 45 থেকে 50 টাকা দরে, অর্থাৎ বিভিন্ন মান ভেদে এই দরে বিক্রি হচ্ছে। 45 থেকে 50 টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং এখানকার যারা আড়তদাররা রয়েছেন তারা বলছেন যে দেশের যে সকল এলাকা থেকে পেঁয়াজ আসে এখানে, বিশেষ করে পাবনা, ফরিদপুর, এই জায়গাগুলোতে পেঁয়াজের যেই মোকাম কিংবা পেঁয়াজের যে হাট, সেখানে পেঁয়াজের সরবরাহ কমেছে। যারা পেঁয়াজ চাষি রয়েছেন কিংবা যারা পেঁয়াজ ব্যবসায়ী রয়েছেন, বড় ব্যবসায়ী রয়েছেন, ব্যাপারীরা, তারা সেখানে পেঁয়াজ কম আনছেন এবং সেই ঘাটতির কারণে মূলত পেঁয়াজের দাম বেড়েছে বলে তারা দাবি করেছেন। তবে আমরা খাতুনগঞ্জে এসে যেটি দেখেছি যে সকাল থেকেই কিন্তু বড় বড় ট্রাকে করে পেঁয়াজ আসছে, খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজ লোড আনলোড হচ্ছে এবং প্রতিটি আড়তে কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ দেখেছি। কিন্তু তারপরেও কিন্তু তারা বলছেন যে পেঁয়াজের দাম মূলত উৎপাদন যে স্থল, সেই উৎপাদন স্থলের দাম বেড়ে যাওয়ার কারণে তার প্রভাব পড়েছে খাতুনগঞ্জেও। এবং আমরা দেখি প্রতি বছর দেশে সেপ্টেম্বরের পর থেকে পেঁয়াজের এক ধরনের ঘাটতি শুরু হয়। সেটির একটি কারণও আছে, সেই সময়টায় মূলত পেঁয়াজের মৌসুমের শেষ সময় এবং এই কারণেই সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত পেঁয়াজের দাম কিছুটা বাড়তি থাকে। পরবর্তীতে ডিসেম্বরে নতুন পেঁয়াজ আসতে শুরু করলে তখন থেকে পেঁয়াজের দামটা কমে। তবে এই বছর সেটি আগাম, অর্থাৎ জুলাই থেকেই কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে, যেটি অনেকটা অস্বাভাবিক বলছেন এখানকার যারা আড়তদার রয়েছেন তারাই। এবং তারা বলছেন যেহেতু এখানে বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আসে, সেখানে যদি দাম বেশি হয় তাই স্বাভাবিকভাবে তাদেরকে এখানেও কিন্তু দাম বেশি রাখতে হয়। শুধু পাইকারি বাজার নয়, যেহেতু পাইকারি বাজার থেকে নিয়ে খুচরা বিক্রেতারা খুচরা পর্যায়ে মুদি দোকান কিংবা ভ্যান গাড়িতে করে পেঁয়াজ বিক্রি করে থাকেন, তাই এখানকার দাম বৃদ্ধির প্রভাব কিন্তু সেখানেও পড়েছে। পাইকারি বাজারে যেখানে 45 থেকে 50 টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেই দামটি খুচরা পর্যায়ে গিয়ে কিন্তু ভোক্তা পর্যায়ে গিয়ে সেটি 60 থেকে 62 টাকা পর্যন্ত দরে গিয়ে কিন্তু ঠেকছে। অর্থাৎ সেখানে খুচরা পর্যায়ে কিন্তু ভোক্তাদেরকে আরও 10 থেকে 12 টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে দেশের বিভিন্ন জায়গায় যেখানে পেঁয়াজ উৎপাদন হয় সেখানে কৃষকরা বর্তমানে পেঁয়াজের বাইরে পাট জাতীয় পণ্য, বর্ষায় এক ধরনের ব্যস্ততা থাকে পাট জাতীয় পণ্য নিয়ে, সেই ব্যস্ততার কারণেই পেঁয়াজ বাজারে তোলার ক্ষেত্রেও কিন্তু কৃষকরা কিছুটা নিরুৎসাহিত হচ্ছেন বা ব্যস্ততার কারণে সেদিকে সময় দিচ্ছেন না এবং এই কারণে পেঁয়াজের সরবরাহে এক ধরনের ঘাটতি তৈরি হয়েছে বলে তার দাবি করছেন। রওশন। চট্টগ্রামের পেঁয়াজের বাজার পরিস্থিতি জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।
খাদ্য বিভাগের ধান চাল সংগ্রহ কার্যক্রমে ধীরগতির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকামে। চাহিদা কমায় নিম্নমুখী সব জাতের ধানের দাম। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, ধানের দাম এখন কেমন দেখছেন, আর সরকার যে নির্ধারিত লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করেছিল শুরু থেকে, সেই লক্ষ্যমাত্রা কতটুকু পূরণ করতে পেরেছে? রোশন, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের এই মেঘনাপাড়ের মোকামটি দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মোকাম। মূলত যখন ধানের মৌসুম হয় তখন এখানে প্রতিদিন 1 লক্ষ মনের মতো ধান কেনাবেচা হয়। তবে এখন মৌসুম প্রায় শেষ পর্যায়ে হলেও এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে খাদ্য বিভাগের যে ধান চাল সংগ্রহ কার্যক্রম যেটি ধীরগতি চলছে গেল 1 থেকে 1.5 মাস ধরে। মূলত ব্রাহ্মণবাড়িয়ার যে খাদ্য গোদামগুলো আছে সেগুলোর ধারণ ক্ষমতা প্রায় 21,500 মেট্রিক টন। তবে এখন সবগুলো গোদামই কিন্তু একেবারেই ভরপুর রয়েছে, অর্থাৎ প্রায় 9,000 টনের মতো অতিরিক্ত মজুদ রয়েছে, যার ফলে এখন তাদের যেই ধান চাল সংগ্রহের যে কার্যক্রম যেটি চলছিল গত 15ই মে থেকে, সেটিতে কিন্তু কিছুটা ধীরগতি রয়েছে, যার ফলে কিন্তু এখানকার যারা চালকল মালিক আছেন তারা কিন্তু এই মোকাম থেকে এখন ধান কম কিনছেন। মূলত যেহেতু তারা গুদামের চাল দিতে পারছে না, সেই জন্য তারা আসলে নতুন করে এখন কিন্তু এই মোকাম থেকে ধান কিনছে না, যার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এখানে চাহিদা কমার ফলে এখানে যে ধানের যে দাম সেটি কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। রোশন, এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 ধরনের ধান পাওয়া যাচ্ছে, বিয়ার 28, 29 এবং মোটা ধান। 28 ধান কেনা বেচা হচ্ছে প্রতি মন 1300 থেকে 1320 টাকা। 29 ধান বিক্রি হচ্ছে 1150 থেকে 1180 টাকা। ছাড়া যেটি আসলে যেই ধানটি থেকে চাল তৈরি করে মোকামে খাদ্য গোদামে দেওয়া হয়, সেই মোটা ধান সেটি কিন্তু সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। এখানে মানভেদে মোটা ধান বিক্রি হচ্ছে 700 থেকে 950 টাকা পর্যন্ত, যেটি আসলে অনেকটাই কম বলে এখানকার যারা ব্যাপারী আছেন, যারা মূলত আসলে হাওড় অঞ্চল থেকে যারা ধান কিনে কৃষকদের কাছ থেকে আসলে যারা ধান কিনে এই মোকামে নিয়ে আসে, সেই ব্যাপারীরা তারা কিন্তু বেশ লোকসানের মুখে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা বেশ কয়েকজন ব্যাপারীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে মূলত হাওড় অঞ্চল থেকে তারা কিন্তু প্রায় 1200 থেকে 1300 টাকা মন ধান কিনে আনছেন, সেই ধান কিন্তু এখন তারা কম দামে বিক্রি করছেন। তবে তারা বলছেন যে চালকল মালিকরা বলছেন যে যদি খাদ্য বিভাগ যদি আসলে যদি চাল সংগ্রহ কার্যক্রম যদি দ্রুত শেষ করতে পারে, সেক্ষেত্রে তারা আবার নতুন এখান থেকে ধান কিনবেন, তখন হয়তো ধানের দাম আরও কিছুটা বাড়বে। রোশন, আমার কাছে এই ছিল এখান থেকে এই ধান চাল সংগ্রহের যেই প্রভাব পড়েছে এই খাদ্য এই এখানকার ধানের মোকামে, সেখান থেকে সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদে এবং হেনস্থাকারীর যথাযথ শাস্তির দাবিতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুকলা রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ফলে বন্ধ রয়েছে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, সকাল থেকেই তো রাজশাহীর সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে সারা দেশে, সেক্ষেত্রে যাত্রীদের ভোগান্তিটা কেমন দেখছেন, আর এই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? রওশন, আজ সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য জায়গার যে রেল যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় আছে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আইন বিভাগের শিক্ষার্থী 2019-20 সেশনের ফোরকান নামের এক শিক্ষার্থীকে গতকাল রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিটি তাকে হেনস্থা করে এবং মারধর করে, এবং তার পরবর্তীতে সে যখন প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদটি যখন তার বন্ধুদের কাছে কিংবা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তাদের কাছে আসে, তখন তারা কিন্তু সকাল 6:30 পরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলার সংলগ্ন যে রেল লাইনটি আছে সেখানে কিন্তু তারা অবরোধ করে, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর সঙ্গে অন্যান্য জায়গার যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ আছে। এবং এই কারণে এখানে যারা দাবি করছেন এবং তাদের 4টি দাবি এখানে তুলে ধরছেন, তারা অভিযুক্ত যে টিটি ছিলেন তাকে সশরীরে এখানে উপস্থিত হতে অনুরোধ করছেন, এবং পাশাপাশি যেহেতু তিনি ঘুষ গ্রহণ করছেন তাই সেই অপরাধের দায়ে তাকে প্রাতিষ্ঠানিকভাবে স্থায়ী বহিষ্কার করতে হবে, এবং পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে, এবং সকল দূরপাল্লার যে ট্রেন আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনে কিছুটা যাত্রা বিরতির জন্য কিন্তু তারা এই 4 দফা দাবি কিন্তু তুলে ধরেছেন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং এ উপলক্ষে এখানে রাজশাহীর যে জেলা কমিশনার আছেন তার সঙ্গে ইতিমধ্যে তারা কিন্তু বসে আলোচনার সাপেক্ষে সমাধানের দাবি জানাচ্ছেন। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আমার পিছনের যে রেলটি সেটি হচ্ছে বনলতা এক্সপ্রেস, এটি কিন্তু এখন থেকে 4 ঘন্টা ধরে এখানেই কিন্তু অবস্থান করছে, যার কারণে যাত্রীদের যে ভোগান্তি সেটি আসলে বর্ণনা করা যাচ্ছে না, কারণ তারা এখানে দীর্ঘ সময় ধরে অনেক শিশু এবং অনেক বয়স্ক মানুষ কিন্তু এই ট্রেনে আছেন, তারা কিন্তু অস্বস্তিতে বোধ করছেন, এবং তারা যে দূরবর্তী যে জায়গা যাবেন সেখানে তাদের গন্তব্য কিন্তু পৌঁছাতে অনেকটাই সময়
এখানে চলে যাচ্ছে, যার কারণে তারা কিন্তু অনেকটাই অসুবিধা বোধ করছেন বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। রওশন, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে রেল অবরোধের সবশেষ তথ্য। রাজশাহী থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান। এদিকে মহাসড়ক থেকে কুমিল্লা নগরীতে প্রবেশের গুরুত্বপূর্ণ কোটবাড়ি টমছম ব্রিজ সড়কটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী। বর্ষায় সড়কটির যান চলাচলে বেড়েছে দুর্ভোগ এবং ভোগান্তি, পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, সড়ক মেরামতের প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, কুমিল্লায় কোটবাড়ি বিশ্ব রোড থেকে কুমিল্লার টমসম ব্রিজ হয়ে এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই কিন্তু এই সড়কটির খানাখন্দক এবং বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়ে আছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বিশ্ব রোড থেকে কোটবাড়ি বিশ্ব রোড থেকে শহরে ঢোকার পথেই একটি বিশাল গর্ত, যেখানে কিন্তু পানি জমে আছে এবং এটি বৃষ্টির সময় এরকম অসংখ্য জায়গায় গর্ততে এভাবে পানি জমে থাকে, যার কারণে মানুষজন চলাফেরা করতে গিয়ে, যানবাহন নিয়ে চলাফেরা করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন। গতকাল এবং তার আগের দিন প্রতিদিনই কিন্তু দুর্ঘটনা এখানে হচ্ছে। এখানকার মানুষজন বলছেন যে এখানে সিএনজি কিংবা মিশুক অটোরিকশা সেগুলো কিন্তু এখানে এসে উল্টে যায়। তো এই সড়কটি দীর্ঘদিন ধরেই গত 1 বছর যাবতই কিন্তু এটির অবস্থা খুবই বেহাল এবং এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়িতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই এলাকার মানুষজন কুমিল্লা শহরে যে নগরীতে যে প্রবেশের প্রধানতম সড়ক হচ্ছে এটি, কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এটির এই বেহাল অবস্থা থাকলেও সেটির সংস্কার হচ্ছে না এবং স্থানীয় মানুষজন অভিযোগ করছেন যে মানুষ এই পথে চলাচল করতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং অনেকেই জরুরি রোগী যাতায়াতের জন্য এই পথটিকে পরিহার করার চেষ্টা করেন। সেজন্য অন্য যে পথগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু দুর্ভোগে পড়তে হয়। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক হওয়ার পরেও এটি কুমিল্লা ইপিজেড মেডিকেল কলেজে যাতায়াতের জন্য এই সড়কটি মহাসড়ক থেকে শহরের দিকে গিয়েছে। এটি মেরামত করা স্থানীয়দের দাবি এবং এখানকার যারা চালক রয়েছেন এবং যারা পথচারী রয়েছেন তারা এখানে চলাফেরা করতে গিয়ে যে ভোগান্তিতে পড়ছেন, সেজন্য তারা প্রত্যাশা করছেন যে সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথের উদ্যোগে খুব দ্রুত এটি মহাসড়কের এই পাশ থেকে যে সড়কটি সেটি সংস্কার হবে। আসলে এই সড়কটির পাশে কোনো রকম ড্রেন এবং খাল না থাকার কারণে বৃষ্টিতে সড়কটিতে জলাবদ্ধতা এবং অনেক জায়গায় আসলে রাস্তাটি খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে এই সড়কটি প্রশস্ত করে এবং এটিকে ড্রেন নির্মাণের মাধ্যমে যদি এটি আধুনিকায়ন এবং টেকসই করা হয় তাহলে হয়তো বা সড়কটি অনেক দিন পর্যন্ত মানুষ এটি সুফল পাবে। কিন্তু মানুষজনের এই সড়কে চলাফেরা করতে গিয়ে প্রতিদিন যেভাবে দুর্ভোগে পড়ছেন সে বিষয়ে প্রশাসন নজর দিবে, এটাই তারা প্রত্যাশা করছেন। রওশন। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ। সাভারে আবাসিক এবং বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে চরমভাবে। বছরের পর বছর আবাসিক এলাকায় গ্যাস সংকটে বিপাকে বাসিন্দারা। অতিষ্ঠ হয়ে সম্প্রতি তিতাসের আঞ্চলিক কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। 3 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। হুমায়ুন কবিরের প্রতিবেদন। রবিবার দুপুরে সাভারের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ মিছিল নিয়ে জড়ো হন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির সাভার আঞ্চলিক কার্যালয়ের সামনে। গ্যাসের দাবিতে বিক্ষোভ আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, মাসের পর মাস বিল পরিশোধ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এছাড়াও গ্যাস পাম্পেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাসের প্রেসারই পাই না, 70, 80, 100 এর প্রেসারই পাওয়া যায়। আমাদের চলাফেরা করা খুবই কষ্ট হচ্ছে। সিরিয়ালে অনেক বাস লাগে, তো বাসে 5-6 হাজার টাকার গ্যাস যায়, পরবর্তীতে ছোট গাড়ি গেলে গ্যাস পায় না। আমরা বিল দেবো, গ্যাস পাবো না 1 বছর ধরে 3 বছর ধরে এরকম, আর 2 মাস ধরে তো 1 মিনিটের লেগে পাই না গ্যাস। আমরা আমাদের মধ্যপাড়া 4 নং ওয়ার্ড 5 নং ওয়ার্ড আমরা কোনো গ্যাসই পাই না, কোনো গ্যাসই নেই। কিন্তু আজকে 3-4 মাস যাবত চুলা 1 মিনিটের জন্য জ্বলে না। বিক্ষোভকারীরা জানান, প্রায় 1 বছর ধরে গ্যাসের চাপ কম থাকলেও গত 2 মাসে সংকট ভয়াবহ আকার নিয়েছে। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকার ফলে কেউ হোটেল থেকে খাবার কিনছেন, কেউ বৈদ্যুতিক বা কাঠের চুলায় রান্না করছেন। এতে বাড়তি খরচের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঈদের আগের দিন থেকে এই গ্যাস পাচ্ছি না, গ্যাসের জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে। সিলিন্ডার গ্যাস ব্যবহার করার মতো এরকম সামর্থ্য সবাই নাই, আমাদেরও নাই। হয় আমাদের গ্যাস বিল আমাদের স্থগিত করুক, আর যখন গ্যাস আসবে তখন আমাদের বিলটা নেক।
আন্দোলনকারীরা তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের প্রকৌশলীর কাছে স্মারকলিপি জমা দেন। 3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে কোন এলাকায় কি ধরনের সমস্যা রয়েছে তা শনাক্ত করে দ্রুত গ্যাসের চাপ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা। কোন কোন এলাকায় গ্যাস পাচ্ছে না, এখন আমরা কোন এলাকায় ওই লাইন, ওইটা কোন লাইন থেকে আসতেছে, আমরা চেষ্টা করব যে ওই লাইনে কিভাবে প্রেশার বাড়াইলে এই প্রবলেমটা সলভ করা যায়, এটা আমরা চেষ্টা করব। খুব স্বল্পতম সময়ের ভিতরে আমরা চেষ্টা করব যে এই প্রবলেমটা সলভ করার জন্য। তবে নির্ধারিত 3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। হুমায়ুন কবির, এখন, সাভার। একসময় যে সিট মহলের মানুষগুলো ছিল না কোনো নাগরিক পরিচয়, সেই সিট মহলই এখন বদলে যাওয়া জনপদের নাম। নাগরিকত্ব মেলার পাশাপাশি মিলেছে রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক সহ সামাজিক নিরাপত্তা, ভাতাসহ সব ধরনের সুযোগ সুবিধাই। গ্রাম হয়েছে শহরের মতো। লুৎফুর রহমানের তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। পঞ্চগড়ের অধুনালুপ্ত গারাতি ছিটমহলের বাসিন্দা বিল্লাল হোসেন। গায়ের যে পাকা রাস্তা ধরে হাঁটছেন সেই রাস্তাটি একসময় ছিল কাদামাখা পথ। বর্তমানে সেই প্রত্যন্ত গ্রামের সব রাস্তাই পাকা। এভাবে বদলে গেছে জেলার 36টি ছিটমহলের চিত্র। 68 বছর বঞ্চিত এসব জনপদের বাসিন্দারা পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব, পেয়েছেন রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা ভাতা সহ অনেক সুযোগ সুবিধা। গ্রাম এখন অনেকটা শহরের মতো। আমাদের এখানে জন্ম, আমাদের এই সুখে আছি আমরা, আমাদের ভিটা ছেড়ে যাইনি আমরা। রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা এগুলোর সুযোগ সুবিধা পরে না বাংলাদেশের নাগরিক এগুলোও পাইছি, আমরা ভোট দিতে পারছি আর কি। একসময় ছিটমহলের বাসিন্দারা স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কোনো নাগরিক সুবিধাই পায়নি। ছিটমহলের শিশুরা এখন বাড়ির দোরগোড়ার বিদ্যালয়ে পড়তে পারছে খুব সহজেই। আগে আমাদের স্কুল কলেজ অনেক দূরে দূরে ছিল, এখন আমাদের স্কুল কলেজ পাশাপাশি, বাসার পাশাপাশি এখন আমাদের অনেক সুবিধা হচ্ছে। বিদ্যুৎ আছে, রাস্তাঘাট পাকা হয়েছে, তারপর আশেপাশে কলেজ মাদ্রাসা হয়েছে, আমরা নিয়মিত ক্লাস করতে পারতেছি, যাতায়াতের জন্য কোনো সমস্যা হচ্ছে না। 2015 সালের 1 আগস্ট বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় পঞ্চগড়ের 36টি ছিটমহল। 68 বছরের বন্দিদশা থেকে মুক্ত হয় ছিটমহলের বাসিন্দারা। তবে যারা দেশ হিসেবে ভারতকে বেছে নিয়ে চলে গেছেন তারা কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা পাননি বলে দাবি স্বজনদের। ভারতে চলে গেছিল, ওরা নাকি একটু অশান্তিতে আছে। আমাদের ছিটমহলের লোক যেগুলো ভারতে গেছে ওগুলো খুব অশান্তিতে আছে নাকি, যা আমরা শুনতে পেতেছি। ছিটমহলের এত সব সফলতার গল্পের মধ্যে রয়েছে কিছু অপ্রাপ্তির গল্প। তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নের জন্য স্থাপন করা ডিসিট সেন্টার ও একটি পোস্ট অফিস রয়েছে পরিত্যক্ত অবস্থায়। একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত থেমে আছে প্রাচীন নির্মাণেই। এসব সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। চাহিদা ভিত্তিক কি ধরনের উন্নয়ন প্রয়োজন এবং আমাদের এই যেগুলো এক্সিস্টিং অবকাঠামো রয়েছে সেগুলোকে কিভাবে কার্যকর করা যায় সেই অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। একসময় যে ছিটমহল ছিল আতঙ্কের নাম, এখন তা সমৃদ্ধ জনপদ। পরিবর্তন এসেছে কৃষি অর্থনীতির। অদলনত ছিটমহলের ছেলেমেয়েরা আলোর পথে এগিয়ে যাচ্ছে সমান তালে। লুৎফর রহমান, এখন, পঞ্চগড়। নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 10টায় হাজীগঞ্জ এলাকায় সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানিয়েছে, বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় আর্জেন্টিনার সমর্থক হাবিবকে দেখে কটূক্তি করে ব্রাজিল সমর্থক অপূর্ব। ওই ঘটনার রেশ ধরে রাতে হাবিবসহ 40 থেকে 50 জন নারী পুরুষ দেশীয় অস্ত্রসহ অপূর্বদের বাড়িসহ পাশের কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে, ভাঙচুর এবং লুটপাটও করে। পরে হামলাকারী আর্জেন্টিনার সমর্থকদের স্থানীয়রা ধাওয়া দিলে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।